স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ নেতা সাইদ খোকন ও হাজী সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে ডিসিসি উত্তরে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির সাবেক নেতা এখলাস মোল্লা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাইদ খোকন। অন্যদিকে ঢাকা দক্ষিণের মেয়র পদের সমর্থন এখনো চূড়ান্ত হয়নি দাবি করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া। এই মাসে 28 তারিখ মার্চ এর ভিতরে যতগুলি জমা পড়বে তারপরে বেছে নেওয়া হবে, মানে প্রধানমন্ত্রী বেছে নেবেন কোন দুইজন উত্তর দক্ষিণ থেকে নির্বাচন করলে আমরা সমর্থন দেব। 29 তারিখে যে দুজন নাম ঘোষণা হবে সমর্থনে, আমরা তার পিছনে নেমে যাব। 1.5 মাসেরও বেশি সময় সব কর্মদিবসে হরতাল দিলেও এবার আর সে কর্মসূচি দেয়নি বিএনপি। বুধবার ভোরে জোটের 72 ঘণ্টা হরতাল শেষ হচ্ছে। নতুন কর্মসূচি হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। রাজধানীর যাত্রাবাড়ির একটি বাসা থেকে পুলিশের সাবেক এক কর্মকর্তার স্ত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের হাতে তারা খুন হন বলে প্রাথমিক ধারণা করেছে পুলিশ। নিহতরা হচ্ছেন ওই বাড়ির গৃহকর্ত্রী রসনারা ও গৃহকর্মী কল্পনা। লেখক অভিজিৎ হত্যা মামলার তদন্ত হিসেবে বুয়েট শিক্ষক ফারসিম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে তাকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমি যদি একটু খবরের কাগজগুলো দেখি, তাতে আমাদের সময় প্রধান শিরোনাম করেছে লাল কালিতে তাল কাটলো হরতালের। আপনি জানেন যে এই টানা যে কর্মসূচি বিএনপি গত 5ই জানুয়ারি থেকে চালাচ্ছে, এর মধ্যে থেমে থেমেই আসলে প্রত্যেক সপ্তাহের সবগুলি ওয়ার্কিং ডেতেই হরতাল ছিল। এইবার প্রথম গতকাল তারা যে প্রেস রিলিজটি পাঠিয়েছে সেখানে কোনো হরতালের কোনো কর্মসূচি ঘোষণা নাই। এই আমাদের সময়ের কথা যদি ধরি, তাল কাটলো হরতালের, মানে আসলে কি তাহলে একটা নতুন একটা ডাইমেনশন কি শুরু হলো কিনা, সেটা আবু আলম খান শহীদ। হরতালের তাল কেটেছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে হরতালের তাল কিন্তু অনেক আগেই কেটে গেছে। কারণ আমরা যে হরতালের যে কর্মসূচি ছিল বা অবরোধের যে কর্মসূচি ছিল, সেটাকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি বা আমরা যেটা দেখেছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে ছবিগুলো আপনারা প্রচার করেছেন, তাতে বেশ কিছুদিন ধরে হরতাল, আমি ঢাকা শহরে থাকি, সুতরাং ঢাকা শহরটা নিজেই যখন হেঁটে চলি বা রিক্সায় চড়ি বা বাসে চড়ি বা গাড়িতে চড়ি, যখন যে বাহনটা পাই, তাতে আমি দেখেছি যে ওই হরতাল কর্মসূচির যে বাইটস থাকার কথা তার বিন্দুমাত্র ছিল না। তো ওটা তাল আগেই কেটে গেছে। এসএসসি পরীক্ষা সময় মতো হতে পারছিল না, শুক্র শনিবার যেহেতু সারা দেশের একটা ব্যাপার আছে, একবারে গ্রামাঞ্চল পর্যন্ত, সেজন্য সরকার হয়তো এই দায়িত্বটা নিতে চান না যে হঠাৎ করে মানুষের মনে আতঙ্ক তো চলছে। আতঙ্ক তো এখনো আছে। আপনি হরতাল কর্মসূচি নাই বলছেন, অবরোধ কর্মসূচি আছে কিনা অবরোধ আছে, তাহলে অবরোধ কর্মসূচি থাকা মানেই কি, তার মানে আতঙ্ক সৃষ্টি হতে পারে, এবং আতঙ্ক আছে, সবার মনে আতঙ্ক আছে, এবং একটু আতঙ্ক হয়তো কাটবে যে আগামী 2-3 দিন হরতাল নেই, বা কবে আসবে এটা আমরা জানি না। সারা দেশে নির্বাচনের এক ধরনের ডামাডোল আসলে শুরু হয়ে গেছে। সেখানে বিএনপি যদিও খুব স্পষ্ট করে তাদের অবস্থানটি পরিষ্কার করেনি, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আসলে একটা ইতিবাচক সাড়া দিতে পারে এই নির্বাচন নিয়ে বিএনপি? জনাব মোস্তফা ফিরোজ। বিএনপি এই নির্বাচনকে আসলে সামনে রেখেই সম্ভবত হরতালের কর্মসূচিটা কিছুটা শিথিল করে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে যে তারা এটা একেবারে দলীয়ভাবে তারা পার্টিসিপেট করবে নাকি নাগরিক ব্যানারে পার্টিসিপেট করবে, সেই বিষয়টি তারা একটু স্পষ্ট করতে চাচ্ছে। সম্ভবত সেই কারণেই তারা হরতাল কর্মসূচিটাকে স্থগিত রেখে পর্যবেক্ষণ করতে চাচ্ছে, এবং সম্ভবত তারা হয়তো ভাবছে যে এই সময়ের মধ্যে সরকারের অ্যাটিটিউডটা কী হয় সেটা বুঝেই হয়তো তারা সিদ্ধান্ত নেবে। এবং যেহেতু অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে এবং
পালিয়ে আছে, ফলে ওই পালিয়ে থাকা নেতারাই হয়তো কর্মীরা পার্টিসিপেট করবে এই ইলেকশনে, সেই নির্বাচন করতে আসলে তারা গ্রেপ্তার হন নাকি হবেন না, এই বিষয় নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এই দ্বিধাদ্বন্দ্বটা আর মধ্য থেকেই তারা হরতাল কর্মসূচি থেকে, আমার ধারণা যেটা পিছিয়ে আসছে, যে তারা এই অবস্থাটা পর্যবেক্ষণ করতে যাচ্ছে যে সরকার সত্যি সত্যি আন্তরিক কিনা, যে বিরোধী দলকে বলা হচ্ছে যে বিরোধী দলকে একটা এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে, সুতরাং এই এক্সিট পয়েন্টটা আসলেই মিন করে কিনা সরকার, সেটা হয়তো পর্যবেক্ষণ করা। সেটা কি শুধুমাত্র বিএনপির জন্য এক্সিট পয়েন্ট নাকি সরকারের জন্য এক্সিট পয়েন্ট? সরকারের এক্সিট পয়েন্ট আসলে তেমন কিছু না। এই অবস্থাটা, যেটা আলম ভাই বলছিলেন, যে অবস্থাটা এমন, আসলে এখন হরতাল কি অবরোধ কি এগুলি এখন মানুষ কিন্তু কেউ মনে রাখছে না, মনে না রেখে যার যার কর্মজীবনে ফিরে আসছে। হ্যাঁ, অস্বস্তি আছে, আতঙ্ক আছে, একটা ভয় আছে, কিন্তু সেই ভয়টা কিন্তু অনেক কেটে গেছে। এখন মানুষ যখন ঘর থেকে বের হয় তখন কিন্তু তার মাথায় থাকে না বা মনে থাকে না যে হরতাল বা অবরোধ আছে কি নেই। তো এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে এই অন্তত এই আলোচনায় যদি হয়, তো এই আলোচনায় সরকার অলরেডি মানে সে শতভাগ না হলো ৮০ ভাগ সাফল্য অর্জন করেছে, ২০ ভাগটা আছে অস্বস্তি বা একটা আতঙ্ক, সেটা তো সুতরাং এইটা সরকার এখন এক মূল। আপনি যেমনটা বলছেন যে বিএনপি পর্যবেক্ষণ করছে কিংবা তারা কোনো কৌশল নিয়ে দেখছে আসলে কি অবস্থা দাঁড়ায়। আমি যদি আরেকটি কাগজ দেখি, তারা বলছে বিএনপির কৌশলে বেকায়দায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি বেকায়দায় আছে নাকি? যেন বাবু আলম কি ভোরের পাতা? হ্যাঁ, বিএনপির কৌশলে আওয়ামী লীগ বেকায়দায় না, তারা যদি সত্যি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় তাহলে কিন্তু অনেকেই বলছে যে আসলে এটা বেকায়দায় হতেই পারে। গত পরশুদিন বি চৌধুরী অভিযোগ করেছিলেন যে এটা সরকারের একটা ট্র্যাপ হতে পারে। ইলেকশনে বিএনপি আসলে কি হবে, আমরা তো জ্যোতিষ না, সুতরাং আমরা বলতে পারবো না যে ইলেকশনে বিএনপি আসলে কি হবে। ইলেকশনে একটা ভালো ইলেকশন আমরা প্রত্যাশা করি, আর ইলেকশনটা কোনো এক্সিট পয়েন্ট যেটা যেভাবে বলছিলেন সেরকম না। বিএনপির কাছে কিন্তু অনেক এক্সিট পয়েন্ট ছিল, এসএসসি পরীক্ষা ছিল, অন্যান্য বিষয় ছিল, সেখানে বিএনপি এক্সিট নিতে পারতো। তো এখন মোস্তফা ফিরোজ যেটা বলছে যে ২-৩ দিন হয়তো বিএনপি পর্যবেক্ষণ করতে চায়, ঠিক আছে, পর্যবেক্ষণ করতে চায়, ভালো কথা। পর্যবেক্ষণ করে যদি আবার হরতালে ফেরত আসতে চায়, আমি মোস্তফার সাথে একমত যে তার যে কনক্লুডিং রিমার্কস, যে হরতাল অবরোধ এগুলো মানুষ এখন বুঝতেই পারছে না। আমি যদি কোনো কর্মসূচি বুঝতেই না পারি, রাজনৈতিক কর্মসূচি, এবং সেই কর্মসূচিটার যদি কোনো প্রভাব না থাকে জনগণের কাছে বা জনমনে, তাহলে রাজনৈতিক দলগুলো সেসব কর্মসূচি দিলে জনগণের মধ্যে যে সংখ্যাটা আছে বা জনগণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ বিশেষ করে, এটা আমি বিশেষভাবে বলতে চাই, এই যে আন্দোলনের কর্মসূচি গত টানা যে ৯০ দিন বা আরও বেশি দিন ধরে চলছে, এই আন্দোলনে কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। যারা বার্ন ইউনিটে আছেন তাদের অধিকাংশই সাধারণ মানুষ। তো এই সাধারণ মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হওয়াটা কোনো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না। আর বিএনপির এই ইয়েতে আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে এরকম আমার ভাবার কোনো কারণ নাই, বা আওয়ামী লীগ ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই সরকার গভীরভাবে চিন্তিত। যদি বিএনপি সত্যি সত্যি নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এটা গভর্নমেন্টের জন্য সাংঘাতিক চিন্তার ব্যাপার। কারণ আমরা যদিও জানি যে হরতাল অবরোধ হচ্ছে না, হরতাল অবরোধ মাথায় না রেখে মানুষ রাস্তায় আসছে, কিন্তু মানুষ রাস্তায় এসে কিন্তু সরকারের প্রতি যে খুব সমর্থন বা অনুগত জানাচ্ছে তা কিন্তু না। মানে অর্থাৎ সরকার বিরোধী যে মনোভাবটা, সেই মনোভাবটা কিন্তু মানুষ পোষণ করে রাখছে। সুতরাং যখনই মাত্র বিএনপি প্রার্থীরা দাঁড়াবে এবং যখনই কি ভোট দেওয়ার পরিস্থিতি হবে, নির্বাচনী প্রচারণা চালানোর মতন অনুকূল পরিবেশ হবে, তখনই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতিটা ঘুরে যাবে। সেটা নিয়ে আগের স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখেন, যে 4টি সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, সেখানে কিন্তু বিএনপি প্রার্থীরা আসলে বিজয়ী হয়েছিল। এখন এই নির্বাচনে যদি সত্যি বিএনপি অংশ নেয়, সেই ক্ষেত্রে আসলে বিএনপির অবস্থানটা কেমন থাকতে পারে, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছি তার আগে মাত্র 30 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে বলছিলাম যে সিটি কর্পোরেশন নির্বাচন এর মানে আগের গুলোতে খুলনা, রাজশাহী,
তারপরে হচ্ছে গিয়ে আপনার গাজীপুর। গাজীপুর অনেকগুলো গাজীপুর, নির্বাচন সিলেট। হলো, মোটামুটি সব জায়গাতেই আসলে কিন্তু বিএনপি প্রার্থীরা, যদিও স্থানীয় নির্বাচন দলীয় নয়, তবু বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিল। এবং এখন এই নির্বাচনে বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতা করে, সেক্ষেত্রে কি সত্যিকার অর্থেই সরকারের জন্য এক ধরনের বেকায়দা কি না? না, অবশ্যই সেই চিন্তাটা ছিল বলেই তো এর আগে অনেক দিন থেকে ঢাকার 2 সিটিতে নির্বাচন হচ্ছিল না, ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা চিহ্নিত করা, নানান কারণে কিন্তু পিছাচ্ছিল আর কি। এখন সরকার মনে করছে যে অবরোধ, হরতাল, ব্যর্থতার কারণে এক ধরনের কর্মসূচি তো ব্যর্থ, এতে তো আর মানে এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নেই, এটা সবাই স্বীকার করবেন। তো সুতরাং এই কারণে সরকার হয়তো মনে করছে যে বিরোধী দল হয়তো আন্দোলনেই থাকবে, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনটা করে ফেলি। কিন্তু হঠাৎ করে যেমন এই যে 2 দিনের হরতাল কর্মসূচিটা স্থগিত করাটাই কিন্তু ইঙ্গিত দেয় যে বিএনপি নির্বাচনে আসার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যদিও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে এটা নিয়ে কি লাভ হবে না হবে। এটা নিয়ে কিন্তু বিএনপি নীতি নির্ধারকরা বিভক্ত। তবে বিএনপি যদি সত্যি সত্যি দলগতভাবে আজকে কালকের মধ্যেই যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে অবশ্যই সরকারের জন্য এটা চিন্তার ব্যাপার হবে। গতকাল প্রথম আলো শিরোনাম করেছে তাদের যে একটা মঞ্চ তৈরি করার কথা ভাবছে, এর আপনাকে এই বিষয়ে কিছু জানা আছে? সেটাই তো, ওই হ্যাঁ, তারা চেষ্টা করছে। এবং বিএনপির এখন মূল ধারার এখন নেতৃত্ব আসলে রাজনীতিকদের হাতে নেই, সুশীল সমাজের, অর্থাৎ তাদের সুশীল সমাজের তার নেতৃত্ব দিচ্ছেন এমাজউদ্দিন এবং মাহফুজুল্লাহ ভাই, 2 জন। এবং তারা কিন্তু বিএনপিকে এই আন্দোলনের মাঠ থেকে নির্বাচনে নিয়ে আসার জন্য ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছেন। তারা দফায় দফায় বৈঠক করছেন, তারা নিজেরাও মনে করছেন যে এই আন্দোলন করে খুব একটা বেশি লাভ করা যাবে না, তার সুতরাং মানে নির্বাচনে বিএনপি আসাটাই এখন, হচ্ছে আপনার সবচেয়ে কথা অনুযায়ী বড় কথা। বিএনপি এখন আসলে নাগরিক সমাজের উপর নির্ভর করছে, কিন্তু বিএনপির নেতারা তাদের অবস্থান না, কোথায়? নাগরিক সমাজের জনাব ব্যানারে সালিম আলম। এরা প্রকৃত অর্থে নাগরিক মানে কি, বিএনপি সমর্থিত নাগরিক, অর্থাৎ ওই অর্থে আপনি একেবারে যে নাগরিক মানে কি, মনে করেন আমি আমার পয়েন্ট অনুযায়ী আমি কখনো আওয়ামী লীগের পক্ষেও বলতে পারি, বিপক্ষেও বলতে পারি, বিএনপির পক্ষেও বলতে পারি, বিপক্ষেও বলতে পারি, Right, কিন্তু right. কেউ কেউ আছেন যে কখনোই তারা দলচ্যুত হবেন না। জি, জনাব শহীদ আলম, আপনার কাছে এই ব্যাখ্যাটি চাই যে আসলে বিএনপির দলের নেতাদের আসলে কোথায় কি অবস্থান, এটা তো তাদের ভূমিকা মোশাররফ কি? বললো যে বিএনপি নেতৃত্ব মনে হয় একটু দ্বিধাদ্বন্দ্বে আছে এবং তারা একটু বিভক্ত চিন্তার মধ্যে আছে। চিন্তার মধ্যে থাকাই স্বাভাবিক। তারা একটা টানা আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে আসছিলেন এবং তাদের হয়তো ধারণা ছিল যে একটি পরিবর্তন তারা এর মধ্য দিয়ে সূচনা করতে পারবেন, যেটি কার্যত হয়নি। সুতরাং এই আন্দোলন যে ব্যর্থ হয়েছে এ ব্যাপারে দ্বিমত করার কিছু নাই। এখানে বিএনপির কেউ থাকলে উনি হয়তো বলতে পারতেন যে আসলে তারা কি অ্যাচিভ করতে চেয়েছিলেন এবং কি করতে পারেননি। এখন যদি বিএনপি নির্বাচনে যায়, যেটা সুশীল সমাজ যেটা বলা হচ্ছে যে এটা তো বিএনপি পন্থী সুশীল সমাজ, সুতরাং এমাজউদ্দিন আহমেদ বিএনপির বাইরে কেউ না, বা মাহফুজুল্লাহ ওনারা বিএনপির বাইরে কেউ না। তো ওনারা যে মঞ্চটা করতে যাচ্ছেন সেটা হলো নাগরিক মঞ্চের নামে তারা প্রার্থী দেবেন, যেটাতে বিএনপি হয়তো বলবে যে আমি আন্দোলনও আছি, আবার নির্বাচনেটাকেও আন্দোলন হিসেবে দেখতে চাই। মেবি তাদের কিছু স্ট্র্যাটেজি, কিছু ট্যাকটিক্স থাকবে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ বেকায়দায় পড়বে কিনা, এরকম একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওটার উত্তর আমরা খুঁজে পাইনি। উত্তর খুঁজে পাওয়া কঠিন, খুব কঠিন। কারণ বিএনপি নির্বাচনে গেলে কি কি হতে পারে। প্রথম কথা, বিএনপি নির্বাচনে